আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। শিক্ষার্থীরা, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্যের একটি প্রবন্ধ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। গত ক্লাসে আমরা পড়েছিলাম, শেষ করতে পারিনি, অল্প কিছু পড়েছিলাম। প্রবন্ধটি হচ্ছে বই পড়া প্রবন্ধ, প্রমোদ চৌধুরীর লেখা। তো গত ক্লাসে আমরা বই পড়া সম্পর্কে যেটুকু জেনেছিলাম সেটুকু আসলে তার মধ্যে আমরা জেনেছিলাম যে এটি আসলে প্রমোদ চৌধুরী মানুষের যে সর্বশ্রেষ্ঠ শখ হচ্ছে বই পড়া, সেই বিষয়ে আসলে আলোচনা। প্রাবন্ধিক আসলে আমাদেরকে শখ করে বই পড়তে পরামর্শ দিতে চাননি। শিক্ষার মাহাত্ম্য বিশ্বাস করে সন্দেহাতীতভাবে সাহিত্য চর্চাকে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ বলে মন্তব্য করেছেন প্রমোদ চৌধুরী এই প্রবন্ধে। প্রাবন্ধিক আরও বলেছেন যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানীও বড় নয়। কারণ হচ্ছে ধনের সৃষ্টি যেমন জ্ঞান সাপেক্ষ, তেমনি জ্ঞানের সৃষ্টিও মন সাপেক্ষ। এই কথাগুলো আসলে আমরা জেনেছিলাম গত ক্লাসে। তারপরে পড়েছিলাম যে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। মূলত সুশিক্ষিত বলতে আমরা তাদের কি বুঝে বা তাদের কি বলে থাকি, যারা আসলে নিজ নিজ জানার ইচ্ছা বা নিজের যে জানার আগ্রহ, সেই তাগিদ থেকে যে শিক্ষা লাভ করে সেটাকে। তো আজকে আমরা প্রবন্ধের পরের অংশ থেকে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা বইটি নিশ্চয়ই সামনে নিবে, নিয়ে তারপরে পড়াটা আসলে খেয়াল করো। দেখো যে আমরা এই পর্যন্ত পড়েছিলাম যে নিজের অভিমত বিদ্যা নিজে অর্জন করে বিদ্যার সাধনা শিষ্যকে নিজে করতে হয়। গুরু উত্তর সাধক মাত্র। গুরু আসলে কি করতে পারেন? শুধু পথ দেখাতে পারেন। যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উপলব্ধি করেন এবং তার অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তুলেন। এটাই হচ্ছে আসলে গুরুর মূল কাজ। গুরু একজন শিষ্যকে শুধু পথ দেখাতে পারেন, কিন্তু শিষ্যর কাজ হচ্ছে সেই পথ অবলম্বন করে জ্ঞান অর্জন করা, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। তো দেখো, আজকে আমরা তারপর থেকে আলোচনা করব যে আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতি ঠিক উল্টো। আমাদের স্কুল কলেজের যে শিক্ষা পদ্ধতি সেটাকে উল্টো বলা হচ্ছে। কারণ হচ্ছে শিক্ষার যে বিষয়টি সেটা আসলে মানুষের পরিপূর্ণ মানুষরূপে গড়ার এক বিশেষ পদ্ধতি। এর সাথে কৌতূহল, অনুসন্ধিৎসা ও আনন্দের একটা সম্পর্ক বিদ্যমান। অথচ দেখা যাচ্ছে যে শিক্ষা দ্বারা কায়িক অস্তিত্ব রক্ষার উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের স্কুল কলেজের শিক্ষার যে পদ্ধতি, সে পদ্ধতি পথ চলেছে একেবারে উল্টো দিকে। জবরদস্তি বা নিরানন্দভাবে আসলে আমাদেরকে সেই পথে অগ্রসর করানো হচ্ছে। সেই কথাই বলা হচ্ছে যে আমাদের স্কুল কলেজের শিক্ষার পদ্ধতিটা ঠিক উল্টো। সেখানে ছেলেদের বিদ্যে গেলানো হয়, তারা তার জীর্ণ করতে পারুক আর নাই পারুক। দেখো বলছে যে বিদ্যালয়ে কি করা হয়? জোর করে বিদ্যা গেলানো হয়, সেটা সে হজম করতে পারুক বা নাই পারুক। এর ফলে ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণ শীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। তার ফলে কি হচ্ছে? তার ফলে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা শারীরিক এবং মানসিক ক্ষুধাহীনতায় জড়িত হয়ে স্কুল কলেজ থেকে বেরিয়ে আসছে। আমরা তাদের যে জানার ইচ্ছা, আগ্রহ, জ্ঞান পিপাসু সেটা পূর্ণ হচ্ছে না। একটা জানাশোনা উদাহরণের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যাক। এটা আসলে আমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে উনি বুঝাতে চেয়েছেন। দেখি উদাহরণটা কি। যে আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোটাই শিশুর স্বাস্থ্য রক্ষার ও বল বৃদ্ধির সর্বপ্রধান উপায় মনে করেন। যে আমাদের সমাজে যেমন অনেক মা আছেন যারা কি করেন, সন্তানকে গরুর দুধ খাওয়ানোটা আসলে যদিও আমরা পুষ্টিকর ভাবি, যে সে দুধ খেলে শরীরে পুষ্টি বাড়বে, সেই দৃষ্টিকোণ থেকে বা সেই জিনিসটা মাথায় রেখে মারা শিশুকে আসলে শিশুর শরীরের সুস্থতা কামনা করে জোর করে হলেও দুধ খাওয়ানোর চেষ্টা করেন।
তো গরুর দুধ খাওয়াতে শিশুর স্বাস্থ্য রক্ষার ও বল বৃদ্ধি, মানে শরীরের শক্তি পাবে, সেটাই হচ্ছে প্রধান উপায়, সর্বপ্রধান উপায় বলে মানে মারা মনে করেন, যার কারণে কী করেন যে শিশুকে জোর করে দুধ খাওয়ানোর চেষ্টা করেন। গোদুগ্ধ অবশ্য মানে গোদুগ্ধ মানে গরুর দুধ অবশ্যই অতিশয় উপাদেয় পদার্থ। বলছে অবশ্যই এটা একটা প্রধান কি বলে উপাদান বলতে মানে উপকারী একটা পদার্থ সেটা বোঝানো হচ্ছে, কিন্তু তার উপকারিতা যে ভোক্তার জীর্ণ করবার শক্তির উপর নির্ভর করে এই জ্ঞান এ শ্রেণীর মাতৃকুলের নেই। কিন্তু তার উপকারিতা, এই যে উপকারের জন্য জোর করে শিশুকে দুধ খাওয়ানো হচ্ছে, সেই উপকারিতাটা আসলে কতটুকু হবে সেটা আসলে চিন্তা করা হয় না। সেই উপকারিতা আসলে ভোক্তার যে খাচ্ছে, যাকে খাওয়ানো হচ্ছে, সেই শিশুটির আসলে হজম করবার শক্তি কতটুকু তার উপর নির্ভর করে এটা কতটুকু উপকার করবে। এই জ্ঞান আসলে মারা কি করে না, খেয়াল করে না, এই জ্ঞানটুকু রাখে না। তারা তাদের মতো করে ভালো চিন্তা করে জোর করে খাওয়ানোর চেষ্টা করে। তাদের বিশ্বাস ও বস্তু পেটে গেলেই উপকার হবে। মাদের বিশ্বাস যে দুধ পেটের মধ্যে কোনো রকম যদি ঢুকানো যায় তাহলে সেটা আসলে উপকারে আসবে। কাজেই শিশু যদি তা গিলতে আপত্তি করে তাহলে সে যে বেদরা ছেলে সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ থাকে না। কিন্তু ছেলে যদি এটা আসলে কি করতে না চায়, খেতে না চায়, তখন সেটা কি বেদরা ছেলে, এই জায়গায় আসলে ভুল বলা হচ্ছে, বেদরা না, এটা হবে আসলে বেয়ারা ছেলে, জায়গায় ভুল আছে, তোমরা একটু সংশোধন করে নিও। যে সে যে বেয়ারা ছেলে হবে, কারণ সহজে বসে আনা যায় না যেটা, সেরকম ছেলেবেলেদেরকে আমরা বলি যে বেয়ারা ছেলে। এরকমই যদি তা গিলতে আপত্তি করে, যদি বাচ্চাটি কি করে দুধ খাইতে আপত্তি জানায়, তখন সেটাকে আমরা বেয়ারা ছেলে বলি। সে বিষয়ে আর বিন্দুমাত্র সন্দেহ থাকে না। অতএব তখন তাকে ধরে বেঁধে জোর জবরদস্তি করে দুধ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। তখন কি করা হয়, জোর জবরদস্তি করে তাকে দুধটা খাওয়ানো হয়। শেষটায় সে যখন এই দুগ্ধপান ক্রিয়া হতে অব্যাহতি লাভ করবার জন্য মাথা নাড়তে, হাত পা ছুটতে শুরু করে, তখন স্নেহময়ী মাতা বলেন, আমার মাথা খাও, মরা মুখ দেখো, এই ডুক আর এক ডুক ইত্যাদি। মানে মা খাওয়ানোর জন্য যত রকম উপায় আছে সেটুকু অবলম্বন করার চেষ্টা করে, এটুকু বলা হচ্ছে। মাতার উদ্দেশ্য যে খুব সাধু, মানে মাতার যে শিশুকে দুধ খাওয়ানোর উদ্দেশ্যটা সেটা যে খুবই নেহাতি ভালো, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই বিষয়েও কোনো সন্দেহ নেই যে উক্ত বলা কওয়ার ফলে মা শুধু ছেলের যকৃতের মাথা খান এবং ঢুকের পর ঢুকে তার মরা মুখ দেখবার সম্ভাবনা বাড়িয়ে চলেন। কিন্তু যে ছেলেকে দুধ খাওয়ানোর জন্য যে কথাগুলো মা বলে থাকেন সেগুলো আসলে ঠিক না, সে কথাই বলা হচ্ছে। আমাদের স্কুল কলেজের শিক্ষা পদ্ধতিটাও ওই একই ধরনের। আমাদের স্কুল কলেজের যে শিক্ষাটা, আমরা যে পড়াশোনাটা করি, যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেটাকে বলা হচ্ছে যে শিশুকে মা দুধ খাওয়ানোর জন্য যেরকম উপায় অবলম্বন করে থাকেন, আমাদের স্কুল কলেজের শিক্ষাটা মানে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার পদ্ধতিটাও ঠিক একই রকম। এর ফলে কত ছেলে সুস্থ সরল মন যে ইনফ্যান্টাইল কি লিভারে গতাশু হচ্ছে তা বলা কঠিন। ইনফ্যান্টাইল বলতে জায়গায় আসলে বোঝানো হচ্ছে শিশু আর কি। এর ফলে যে কত ছেলের সুস্থ সরল মন, কত শিক্ষার্থীর সহজ সরল মন, ভালো মন ইনফ্যান্টাইল লিভারে মানে শিশু লিভারে গতাশু, শিশু অবস্থায় কি হচ্ছে, মৃত হচ্ছে, মানে মরে যাচ্ছে, সেটা বলা খুবই কঠিন। কেননা দেহের মৃত্যুর রেজিস্ট্রারি রাখা হয়, আত্মার মৃত্যুর হয় না। দেহের মৃত্যুর রেজিস্ট্রারি রাখা হয়, দেহের মৃত্যুর রেজিস্ট্রারি আমরা বলছে, এই জায়গায় বলতে বোঝানো হচ্ছে যে দেহ ও আত্মাটা হচ্ছে আমাদের আসলে একটার সাথে একটা দুইটার সমন্বয়ে আমাদের এই মানব জীবন আসলে ঘটিত। যে মানুষ মারা গেলে কোথায় শ্মশান, গুরুস্থান, এসব জায়গায় ব্যক্তির নাম ঠিকানা রেজিস্টার করে খাতায় লিখে রাখা হয়। কিন্তু মানুষের অপর সত্তা, যে একটা সত্তা যেটা হচ্ছে আত্মা, সেই আত্মা মানবিকতা বোধের অভাবে যে মৃত্যু, সেই মৃত্যুর নিরূপণ করা বা লিখে রাখা
হয় না, এই কথাই এখানে বলা হয়েছে যে দেহের রেজিস্টারে রাখা হয়, কিন্তু আত্মার মৃত্যু যে হচ্ছে সেটা আসলে লিখে রাখা হয় না। আমরা কিন্তু এই আত্মার অপমৃত্যুতে ভীত হওয়ার দূরে থাক, উৎফুল্ল হয়ে উঠি। আমরা আসলে কি করি, আত্মার যে অপমৃত্যু হচ্ছে সেটাকে আমরা ভয় পাবো, দূরে থাক, আমরা আনন্দে উল্লসিত হয়ে থাকি। আমরা ভাবি দেশের যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বেশি বিস্তার হচ্ছে। আমরা মনে মনে ভাবি যত ছাত্রই কি করছে, যত বেশি শিক্ষার্থী পাশ করে বেরোচ্ছে তত বেশি শিক্ষার বিস্তার লাভ হচ্ছে। কিন্তু সেটা সত্যিকার অর্থে সেটা হচ্ছে না। পাশ করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়। পাশ করা এবং শিক্ষিত হওয়া দুইটা কিন্তু এক বস্তু নয়। পাশ করাটা হচ্ছে তোমার সার্টিফিকেট অর্জন করা, মানে তুমি যে এইটুকু পর্যন্ত পড়েছো তার একটা সার্টিফিকেট অর্জন করা। আর শিক্ষিত হচ্ছে যে বললাম, যে শিক্ষাটা হচ্ছে নিজে আনন্দের সহিত গ্রহণ করা হয়, যে শিক্ষাটা তুমি জেনে বুঝে গ্রহণ করো, সেটা হচ্ছে আসলে তোমার মূলত শিক্ষা। এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই, কিন্তু এই সত্যটা আমরা স্বীকার করতে চাই না, করি না। শিক্ষাশাস্ত্রে একজন জগৎ বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে এক সময়ে ফরাসি দেশে শিক্ষা পদ্ধতি এতই বেয়ারা ছিল যে সে যুগে ফ্রান্স ওয়াজ সেভড বাই হিয়ার আইডলার্স, অর্থাৎ যারা পাশ করতে পারেনি বা চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। কি বলছে যে শিক্ষাশাস্ত্রের একজন জগৎ বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে এক সময়ে ফরাসি দেশে কি চলতো, এক সময়ে ফরাসি দেশে যে শিক্ষা পদ্ধতি এতটাই বেয়ারা ছিল যে সে যুগে ফ্রান্স ওয়াজ সেভড বাই হিয়ার আইডলার্স, অর্থাৎ যারা পাশ করতে পারেনি বা চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। যারা পাশ করতে চায়নি, যারা পড়াশোনায় অমনোযোগী ছিল, তারাই কি করছে, পড়াশোনায় সার্টিফিকেট অর্জন করতে পারেনি, তারাই কি করেছে, ফ্রান্সকে রক্ষা করেছে। এর কারণ হয় তাদের মনের বল ছিল বলে কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল, নয় সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মনের বল বজায় ছিল। তার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কি, যে হয় শিক্ষার্থীরা যারা পাশ করতে পারেনি, হয় তাদের মনে কি ছিল, বল ছিল, যার কারণে তারা ফ্রান্সকে কি করতে পেরেছে, রক্ষা করতে পেরেছে, না হয় তারা পাশ করতে পারেনি বলেই তাদের মনের বলে বজায় ছিল না, বলটা তৈরি হয়েছিল। তাই এই স্কুল পালানো ছেলেদের দল থেকে সে যুগে ফ্রান্সের যত কৃতকর্মা লোকের আবির্ভাব হয়েছিল। এই স্কুল পালানো শিক্ষার্থীদের ছেলে মেয়েদের মধ্যে থেকেই কি হয়েছিল, সে যুগে ফ্রান্সের যত কৃতকর্মা বলতে আসলে কৃতি কর্মদক্ষ বা নিপুণ কর্মচারী, যেটা সেরকম লোকদের আবির্ভাব ঘটেছিল। সে যুগে ফ্রান্সে কিরকম শিক্ষা দেওয়া হতো তা আমার জানা নেই, তবু আমি জোর করে বলতে পারি যে এ যুগে আমাদের স্কুল কলেজে শিক্ষার যে রীতি চলছে, বলা হচ্ছে যে সে যুগে ফ্রান্সে কিরকম শিক্ষা ব্যবস্থা চালু ছিল সেটা আসলে প্রাবন্ধিকের জানা নেই, তবু আমি জোর করে বলতে পারি যে এ যুগে আমাদের স্কুল কলেজে শিক্ষার যে রীতি চলছে তার চাইতে সে শিক্ষা পদ্ধতি কখনোই নিকৃষ্ট ছিল না, মানে খারাপ ছিল না, বরং ভালো ছিল হয়তো। তো সকলেই জানেন যে বিদ্যালয়ে মাস্টার মশাইরা নোট দেন এবং সেই নোট মুখস্থ করে ছেলেরা হয় পাস। এর জুড়ি আর একটি ব্যাপারও আমাদের দেশে দেখা যায়, যে মাস্টাররা মানে শিক্ষকরা কি করছেন, নোট দিচ্ছেন এবং সেই নোট মুখস্থ করে করে ছেলেরা পাশ করে বেরোচ্ছেন। এদেশে একদল বাজিকর আছে, বাজিকর বলতে আসলে জাদুকরকে বোঝানো হয়েছে। এদেশে একদল বাজিকর আছে যারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে উত্তর কামানের গোলা পর্যন্ত গলদকরণ করে। তারা কি করতে পারে, জাদু দেখানোর কৌশল অবলম্বন, তাদের কৌশল আসলে এতটাই নিপুণ যে তারা বন্দুকের গুলি থেকে আরম্ভ করে বন্দুকের গুলি পর্যন্ত তারা কি করতে পারে, কামানের গুলা পর্যন্ত তারা গলদকরণ করে নিতে পারে, মানে গিলে ফেলতে পারে। তারপর একে একে সবগুলো উগলে দেয়, আবার সেগুলো কি করে বের করে ফেলে। এর ভেতর যে অসাধারণ কৌশল আছে, এই যে বন্দুকের গুলি বা কামানের গুলা, এগুলো যে গেলার একটা কৌশল, আবার এগুলোকে বের করে ফেলা, এই যে একটা কৌশল আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
কিন্তু এই গেলা আর উগলানো দর্শকের কাছে তামাশা হলেও বাজিকরের কাছে তা প্রাণান্ত ব্যাপার। দর্শকের কাছে এটা আসলে কি বলছে, তামাশার বিষয় হলেও জাদুকরের কাছে এটা আসলে কি প্রাণান্ত ব্যাপার, মানে তার কি বলে জীবন সংহারক একটা ব্যাপার, অত্যন্ত কষ্টকর একটা ব্যাপার। ও কারদানি করা তার পক্ষে ব্যাপক কষ্টসাধ্য। এইরকম একটা বাহাদুরি, কারদানি মানে বাহাদুরি, এইরকম বাহাদুরি করা আসলে জাদুকরের পক্ষে খুবই কষ্টসাধ্য, তেমনি অপকারী। যেমন কষ্টসাধ্য ব্যাপার তেমনি অপকারীর একটা বিষয় বলা বাহুল্য। সে বেচারা লোহার গোলাগুলোর এক কোণাও জীর্ণ করতে পারে না। জাদুকর লোহার যে গোলাগুলো গিলে ফেলেন সেগুলোর একটাও সে কি করতে পারে না, হজম করতে পারে না। আমাদের ছেলেরাও তেমনি নুড নামক গুরুদত্ত নানা আকারের ও নানা প্রকারের গোলাগুলো বিদ্যালয়ে গলৎকরণ করে পরীক্ষালয়ে তা উদ্গীরণ করে দেয়। এই জায়গায় বলা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের অবস্থাও ঠিক একই রকম। শিক্ষকরা যে নোটগুলো দিয়ে থাকেন সেগুলো তারা গিলে ফেলেন এবং সেই গিলে ফেলা বিদ্যাটুকু তারা পরীক্ষার হলে গিয়ে কি করেন, উদ্গীরণ করে ফেলেন, মানে উগলানোর মতো আর কি অবস্থা, যে বমি করে এগুলো বের করে দেন, এরকমই। এর জন্য সমাজ তাদের বাহাবা দেয় দিক বলছে। এই জন্য সমাজ এইসব শিক্ষার্থীদেরকে কি দেয়, বাহাবা দেয়, মানে ছেলেটা ভালো, ছেলেটা পরীক্ষায় পাশ করতে পেরেছে, অনেক পড়াশোনা করেছে, এই কথাই বলছে। যে জন্য সমাজ তাদেরকে কি দেয়, বাহাবা দেয় দিক। কিন্তু মনে যেন না ভাবে যে এতে জাতির প্রাণ শক্তি বাড়ছে, কিন্তু এতে করে যেন না ভাবে যে জাতির কি হচ্ছে, প্রাণ শক্তি বেড়ে যাচ্ছে। স্কুল কলেজের শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ সে বিষয়ে প্রায় অধিকাংশ লোকই একমত। স্কুল কলেজে যে শিক্ষা সেটা অনেকাংশেই ব্যর্থ, সেই বিষয়ে আসলে অনেক লোকেরই কি আছে, মত আছে, একমত অনেকেই। আমি বলি শুধু ব্যর্থ নয়, অনেক স্থলে মারাত্মক। কেননা আমাদের স্কুল কলেজের ছেলেদের স্বশিক্ষিত হবার যে সুযোগ দেয় না, শুধু তাই নয়, স্বশিক্ষিত হবার শক্তি পর্যন্ত নষ্ট করে। আমাদের স্কুল কলেজ যে কি করে, আমাদের স্কুল কলেজ ছেলেদের স্বশিক্ষিত হবার যে সুযোগ সেটুকু তো দেয় না, বরং তাদের স্বশিক্ষিত হবার যে শক্তিটুকু আছে সেটুকু নষ্ট করে দেয়। আমাদের শিক্ষা যন্ত্রের মধ্যে যে যুবক নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে, আমাদের এই শিক্ষা যন্ত্রের ভিতর মানে শিক্ষা পদ্ধতির মাধ্যমে যে সকল যুবক নিষ্পেষিত হয়ে বেরিয়ে আসে, তার আপনার বলতে আর বেশি কিছু থাকে না, মানে তার নিজের বলতে আর তেমন কিছুই থাকে না, যদি না তার প্রাণ অত্যন্ত করা হয়। যদি না তার প্রাণ অত্যন্ত কি হয়, করা বলতে এই জায়গায় বলা হচ্ছে অপুষ্ট কচি ফল, যেরকম মানে কচি সদ্য মুকুল থেকে যে কচি ফল বেরোয় ওরকম বলা হচ্ছে, যদি তার প্রাণ অত্যন্ত করা হয়। সৌভাগ্যের বিষয়, এই ক্ষীণ প্রাণ জাতির মধ্যেও জন কতক এমন কঠিন প্রাণের লোক আছে। বলা হচ্ছে সৌভাগ্যের বিষয় যে এই ক্ষীণ প্রাণ জাতির মধ্যেও জন কতক এমন কঠিন প্রাণের লোক আছে, এহেন শিক্ষা পদ্ধতিও তাদের মনকে জখম করলেও একেবারে বধ করতে পারে না। এমন শিক্ষা মানে কি বলছে যে এই ক্ষীণ প্রাণ জাতির মধ্যেও কিছু কিছু মানুষ এখনো এমন কঠিন প্রাণের লোক আছে যারা আসলে এই শিক্ষা পদ্ধতির মধ্যে থেকেও তাদের মনকে আসলে জখম করতে পারে না, একেবারে বধ করতে পারে না, তারা আসলে কিছুটা টিকে থাকে, নিজেদেরকে টিকিয়ে রাখতে পারে। আমি লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দেই এই কারণে যে লেখক আসলে কাকে, লাইব্রেরিকে কিসের উপরে স্থান দিয়েছেন, স্কুল কলেজের উপরে স্থান দিয়েছেন। কারণটা কি দেখো, যে কারণ যে এ স্থলের লোকে স্বেচ্ছায় স্বচ্ছন্দ চিত্তে স্বশিক্ষিত হবার সুযোগ পায়। মানে লাইব্রেরিতে মানুষ কি করে, স্বেচ্ছায় নিজের ইচ্ছায় যায় এবং নিজের আনন্দ চিত্তে সে কি করে, স্বচ্ছন্দ নিজের পছন্দ মতো নিজের মনের পছন্দ অনুযায়ী সে স্বশিক্ষিত হবার সুযোগটা পায়। প্রতিটি লোক তার স্বীয় শক্তি ও রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রত্যেকটা লোকই কি করতে পারে, স্বীয় শক্তি মানে নিজের যে শক্তি আছে সেই শক্তি অনুযায়ী রুচি অনুসারে নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে, যদি সে চেষ্টা করে আর কি।
স্কুল কলেজ বর্তমানে আমাদের যে অপকার করছে সে অপকারের প্রতিকারের জন্য শুধু নগরে নগরে নয়, গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কর্তব্য। স্কুল কলেজ বর্তমানে আমাদের যে অপকারটা করছে, আমাদের স্বশিক্ষিত হবার জন্য যে উপায়টা সেটা যে নষ্ট করে দিচ্ছে, তার থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে কি করা উচিত, কি দরকার? শুধু নগরে নগরে নয়, গ্রামে গ্রামেও লাইব্রেরি প্রতিষ্ঠা করা দরকার। আমি পূর্বে বলেছি যে লাইব্রেরি হাসপাতালের চাইতে কম উপকারী নয়। আগে হলে প্রাবন্ধিক বলেছেন যে লাইব্রেরি হাসপাতালের চাইতে কোনো অংশে কম নয়। লাইব্রেরি হচ্ছে একরকম মনের হাসপাতাল, মনের হাসপাতালের সাথে লাইব্রেরিকে তুলনা করা হয়েছে। অতঃপর আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে বই পড়ার পক্ষ নিয়ে ওকালতি করবার, বিশেষত প্রাচীন নজির দেখাবার কি প্রয়োজন ছিল? প্রাবন্ধিক বলছেন যে আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে আমার এই বিষয়ে আসলে ওকালতি, বই পড়ার বিষয় নিয়ে আমার ওকালতি করবার বা প্রাচীন যে নজির আছে সেগুলো আমার আপনাদের সামনে তুলে ধরার দরকারটা কি, প্রয়োজনটা কি? বই পড়া যে ভালো তা কে না জেনে? আপনারা হয়তো বলতে পারেন যে আমরাও তো জানি যে বই পড়াটা আসলে ভালো। আমার উত্তর, সকলে মুখে মানলেও কাজে মানে না। প্রাবন্ধিক এর জন্যই কথাটা বলতেছেন যে সকলে আসলে জিনিসটা আমরা জানি যে বই পড়া আসলে উত্তম কাজ, ভালো কাজ, কিন্তু আমরা জানলেও কি করি না, মানি না। মুসলমান ধর্মে মানব জাতি দুই ভাগে বিভক্ত, যারা কেতাবি আর এক যারা তা নয়। মানে কেতাব অনুসারী, কেতাব অনুসরণ করে চলে যারা, আরেকজন আছে যারা কি করে না, কেতাব অনুসরণ করে চলে না। এই দুই ভাগে বিভক্ত আর কি। বাংলায় শিক্ষিত সমাজ যে পূর্বদল ভুক্ত নয়, এ কথা নির্ভয়ে বলা যায় না। বাংলায় শিক্ষিত সমাজ যে পূর্বদল ভুক্ত নয়, এই কথা কি করা যায় না, সেটা বলা যায় না, নির্ভয়ে বলা যায় না। আমাদের শিক্ষিত সম্প্রদায় মুটের উপর বাধ্য না হলে বই স্পর্শ করে না। আমাদের শিক্ষিত সম্প্রদায়, শিক্ষিত সমাজ কি করে না, বাধ্য হয়ে বই পড়ে, বাধ্য না হলে কেউ বই পড়তে চায় না। ছেলেরা যে নোট পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়েন, দুই বাধ্য হয়ে, অর্থাৎ পেটের দায়ে। সেজন্য সাহিত্য চর্চা দেশে একরকম নেই বললেই হয়। কেননা সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না। সাহিত্য পড়াটা এটা কি উদরপূর্তি, মানে পেট পূর্তির কাজে লাগে না, পেট পূজার কাজে লাগে না। সেই জন্য মানুষ আসলে শখ করে বই পড়তে চায় না, এই কথাই বলা হচ্ছে। বাধ্য হয়ে বই পড়ায় আমরা এতটা ব্যস্ত হয়েছি যে কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলেই ফেলে দিই। বাধ্য হয়ে বই পড়তে পড়তে আমাদের অবস্থাটা আজকে এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে কেউ যদি নিজের ইচ্ছা থেকে স্বেচ্ছায় বা নিজের আনন্দে, মনের খোরাকের জন্য বই পড়ে থাকেন, তাহলে আমরা তাকে আসলে কি করি, নিষ্কর্মার দলে ফেলে দিই। মানে কাম কাজ নেই, কিছু নাই, তারা কি করছে, বই পড়ে সময় পাস করছে, সেটাই বলা হয় আর কি। অথচ একথা কেউ অস্বীকার করতে পারবে না যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনের সন্তোষ নেই। এটা আসলে সত্যি কথা যে মনের ইচ্ছায়, মনের স্বাধীনতায়, নিজের স্বাধীনতায় যে কাজটা তুমি করতে না পারো, সে জায়গায় কি হচ্ছে না, সন্তুষ্টি পাচ্ছ না, সন্তুষ্ট হতে পারছ না। এটাই বলছে যে জিনিস স্বেচ্ছায় না করা যায় তাতে মানুষের মনের কি নেই, সন্তোষ নেই। একমাত্র উদরপূর্তিতে মানুষের সম্পূর্ণ মন তুষ্টি হয় না। একমাত্র উদরপূর্তিতে মানুষের কি হয় না, সম্পূর্ণ মনের শান্তি, তৃপ্তি আসে না। একথা আমরা সকলেই জানি যে উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না। আমরা আসলে এটা জানি যে উদরের দাবি যদি রক্ষা করা না যায়, মানে পেটের ক্ষুধা যদি আমরা নিবারণ করতে না পারি, তাহলে কি হচ্ছে না, উদরের দাবি রক্ষা না করলে মানুষের দেহ বাঁচে না। মানে পেটের যদি ক্ষুধা থাকে তাহলে কি কোনো কিছুই ভালো লাগে না, আর আমাদের বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন, সেই জন্য আসলে বলা হচ্ছে। কিন্তু একথা আমরা সকলে মানি নে যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। কিন্তু এই কথাটা আমরা আসলে কেউ মানতে রাজি না যে মনের দাবি যদি রক্ষা না করা হয় তাহলে মানুষের কি করে না, আত্মা বাঁচে না। দেহ বাঁচে ঠিকই, কিন্তু আত্মা বাঁচে না। দেহ রক্ষা অবশ্য সকলেরই কর্তব্য, কিন্তু আত্মা রক্ষাও অকর্তব্য নয়। দেহটাকে রক্ষা করা আমাদের কর্তব্য, কিন্তু মানে শরীরটাকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। তাই বলে মনটাকে আমাদের রক্ষা করা অকর্তব্যের বিষয় নয়। মানবের ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে যে মানুষের প্রাণ মনের সম্পর্ক যত হারায় ততই তা দুর্বল হয়ে পড়ে। মনকে সজাগ ও সবল রাখতে না পারলে জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না। মনটাকে যদি সজাগ এবং সবল রাখতে না পারা যায় তাহলে কি করা যায় না,
প্রাণের যে শক্তি, জাতির প্রাণ যথার্থ স্ফূর্তি লাভ করে না। তারপর যে জাতি যত নিরানন্দ, সে জাতি তত নির্জীব। দেখো বলছে যে জাতি যত নিরানন্দ, মানে যার যে সকল জাতির মনে কি নেই, আনন্দ নেই, উল্লাস নেই, তারা আসলে কি নির্জীব, তাদের মধ্যে জীবনও নেই। একমাত্র আনন্দের স্পর্শে মানুষের মন প্রাণ সজীব, সতেজ ও সরাগ হয়ে ওঠে। একমাত্র আনন্দের মাধ্যমেই মানুষ কি করতে পারে, সজীব, সতেজ এবং প্রাণবন্ত থাকে। সুতরাং সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবনী শক্তির হ্রাস করা। তার মানে সাহিত্য চর্চার আনন্দ থেকে যদি নিজেকে বঞ্চিত করা হয়, জাতিকে বঞ্চিত করা হয়, তার অর্থ হচ্ছে কি, যে যাদের জীবনী যে শক্তি সেটাকে নষ্ট করে ফেলা। অতএব কোনো নীতির অনুসারেই তা কর্তব্য হতে পারে না। অর্থনীতিরও নয়, ধর্মনীতিরও নয়, কোনো নীতির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। কাব্যামৃতে যে আমাদের অরুচি ধরেছে সে অবশ্য আমাদের দোষ নয়। কাব্যামৃতে মানে কাব্যরসে আমাদের যে অরুচি ধরেছে সেটা আসলে অবশ্য আমাদের দোষ নয়, আমাদের শিক্ষার দোষ। কাব্যরসের প্রতি আমাদের যে অরুচি সেটা আসলে আমাদের নিজের দোষ নয়। সেটা কিসের দোষ? সেটা আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ। যার আনন্দ নেই সে নির্জীব, এর কথা যেমন সত্য, যে নির্জীব তারও আনন্দ নেই সে কথাও তেমনই সত্য। আমাদের শিক্ষাই আমাদের নির্জীব করেছে। জাতীয় আত্মরক্ষার জন্য শিক্ষার উল্টো টান যে আমাদের টানতে হবে, এই বিষয়ে আমি নিঃসন্দেহ। এই বিশ্বাসের বলেই আমি স্বেচ্ছায় সাহিত্য চর্চার সপক্ষে এত বাক্য ব্যয় করলাম। বলছে যে কি বলছে, যে জাতির আত্মরক্ষার জন্য এ শিক্ষার উল্টো টান যে আমাদের টানতে হবে, এ বিষয়ে আমি নিঃসন্দেহ। এই বিশ্বাসের বলেই আমি কি করতে বলছি, স্বেচ্ছায় সকলকে সাহিত্য চর্চা করার জন্য এতগুলো কথা আমি বললাম, ব্যয় করলাম। যে বাক্যে আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছি, সে বাক্যে আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হয়েছি কিনা জানি না। মানে এতগুলো বাক্য যে আমি ব্যয় করলাম, তার মধ্যে আমি আসলে আপনাদের মনোরঞ্জন করতে, মনের মধ্যে মনের আনন্দ যোগাতে পেরেছি কিনা আমি জানি না, সম্ভবত হয়নি। কেননা আমাদের দুরবস্থার কথা যখন স্মরণ করি তখন খালি কোমল সুরে আলাপ করা আর চলে না। আমাদের দুরবস্থার কথা যখন আমরা চিন্তা করি, স্মরণ করি, মনে করি, তখন কি এই খালি কোমল সুরে আলাপ করা আর চলে না। মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই কড়ি লাগাতে হয়। কি বলছে, মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই কড়ি লাগাতে হয়। মানে রাখার উপযোগী করে কাঠ বা লোহার এক ধরনের আর কাঠ, যেটাকে কড়ি বলা হচ্ছে এই জায়গায়, ছাদ ধরে রাখার জন্য, ঘরের ছাদ ধরে রাখার জন্য যেরকম কাঠ বা লোহার কোনো কিছু দিয়ে আমরা এটাকে কি করি, আটকানোর চেষ্টা করি, ওই রকমই যে মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই কড়ি লাগাতে হয়। মনটাকে ধরে রাখার জন্য কড়ি লাগানোর প্রয়োজন, এই কথাই বলা হচ্ছে। তো শিক্ষার্থীরা, আমরা আসলে নিশ্চয়ই বুঝতে পেরেছি পাবনদীপ কামাল চৌধুরী আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন। আমাদেরকে উনি সাহিত্য চর্চার প্রতি উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। আমাদেরকে নিরানন্দ না হয়ে আনন্দের সহিত সাহিত্য চর্চা করার কথা বলেছেন। আর সেই সাহিত্য চর্চার জন্য আমাদের প্রয়োজন লাইব্রেরি। আর লাইব্রেরি হচ্ছে আসলে একটা মনের হাসপাতাল, যেটাকে হাসপাতালের সাথে তুলনা করা হয়েছে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা প্রবন্ধটি নিশ্চয়ই বুঝতে পেরেছ। প্রবন্ধে দেখো কিছু কিছু নতুন নতুন শব্দ আছে, সেগুলো আসলে সেই শব্দের অর্থগুলো তোমরা জেনে নিবে। আর পাঠ পরিচিতিটা অবশ্যই পড়বে ভালো করে। আমাদেরকে আসলে এই পাঠটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে কী কারণে আমাদেরকে আসলে এই বই পড়া প্রবন্ধটি আমাদের পাঠ্য করা হয়েছে। পাঠ্য করার উদ্দেশ্যটা হচ্ছে এই যে বই পড়া, শিক্ষার্থীরা বই পড়ার গুরুত্ব এবং মানে আমাদেরকে বই পড়ার যে গুরুত্ব এবং সাহিত্য চর্চার যে প্রয়োজনীয়তা সেটা যেন আমরা উপলব্ধি করতে পারি, সেই জন্য আসলে আমাদেরকে এই বই পড়া প্রবন্ধটি পাঠ্য করা হয়েছে। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে তোমরা যে পড়াশোনা করতেছো, বিদ্যালয়ে আসো,
পড়াশোনা করো। তোমাদেরকে আসলে অনেক সময় দেখা যায় যে জোর করে আমাদেরকে পড়াশোনা করাইতে হয়। তোমাদের আসলে পড়াশোনায় মন নেই, তোমরা নিজের আনন্দে নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় আসলে কেউ পড়াশোনা করতে ভালোবাসো না, কেউই পড়তে ভালোবাসো না। এটা আসলে ঠিক না। যখন তুমি তোমার নিজের তাগিদে নিজের মনের আনন্দে তুমি কোনো একটা বিষয় আত্মস্থ করার চেষ্টা করবে, তুমি তখন দেখবে যে সেটা অতি সহজেই আসলে আত্মস্থ হচ্ছে এবং তোমার মনের মধ্যে সেটা স্থায়ী রূপ নিচ্ছে। জোর করে আসলে কোনো কিছুই সম্ভব হয় না। আমিও আসলে এর বিরুদ্ধে একমত না, যে জোর করে আসলে কোনো কিছুই সম্ভব না। প্রাবন্ধিক যা বলেছেন সত্যিই বলেছেন, যে নিজের খোরাকের জন্য আমরা আসলে যে বিদ্যালয়ে যে পড়াশোনা করি, সার্টিফিকেটটা অর্জন করি আসলে ভবিষ্যতে ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য, ভালো টাকা পয়সা ইনকাম করার জন্য, যাতে করে আমরা বাকি জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবো, সেই আশায় আসলে আমরা পড়াশোনা করে থাকি। সেটা আসলে ঠিক না। তার বাইরে ওইটা তো করতেই হবে। আমাদের আসলে বেঁচে থাকার জন্য যেরকম খাবারের প্রয়োজন, সেরকম আসলে বেঁচে থাকার জন্য আমাদের মনটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের আনন্দের প্রয়োজন, মনের মনের প্রশান্তির প্রয়োজন। সেটার জন্য তোমার যখন যা করতে ইচ্ছা করে, তোমার মনের যা করলে তুমি আনন্দ পাও। হয়তো অনেকের ভ্রমণ করতে ইচ্ছা করে, ঘোরাফেরা করতে ইচ্ছা করে, নতুন নতুন জায়গা দেখতে ইচ্ছা করে, আবার অনেকের বই পড়তে ইচ্ছা করে। বই আসলে পড়লে তুমি অনেক কিছু জানতে পারবে। জ্ঞানের বৃদ্ধি, মানুষের আসলে জ্ঞান বৃদ্ধির জন্য বই পড়াটা অত্যন্ত জরুরি। যত বেশি বই পড়বে তুমি তত বেশি জ্ঞান অর্জন করতে পারবে, বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা নিতে পারবে। সেই জন্য আসলে বেশি বেশি করে বই পড়া উচিত। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে। আর প্রবন্ধটা অবশ্যই কমপক্ষে 5 থেকে 7 বার বাসায় নিজে নিজে পড়বে এবং ভিতরের বিষয়গুলো বোঝার চেষ্টা করবে। আর যদি কোনো জায়গায় সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে বলবে, আমি চেষ্টা করব আবার বুঝিয়ে দেওয়ার। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফিজ।